চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। ক্লাস 10 দশম শ্রেণীর একটা ক্লাস অলরেডি করেছি। আজ আমাদের দ্বিতীয় ক্লাস। ক্লাস 10 এর প্রথম অধ্যায়ে তোমাদের আছে ইতিহাসের ধারণা। সেই ইতিহাসের ধারণার মধ্যে আমরা জেনেছি ইতিহাস কি, আমরা জেনেছি আধুনিক ইতিহাস চর্চার বৈচিত্র্যগুলো কি কি এবং আধুনিক ইতিহাসের বিভিন্ন শাখাগুলি কি কি সেই সম্বন্ধে। আজ আমরা জানবো আধুনিক ইতিহাস চর্চার উপাদান ব্যবহারের পদ্ধতিগুলি কি কি। অতএব শুরু করা যাক আমাদের প্রথম অধ্যায়ের দ্বিতীয় ক্লাস। তোমরা জানো ইতিহাস মানুষের মন গড়া কথা নয়, ইতিহাস সম্পূর্ণভাবে তথ্য নির্ভর। আমরা যদি প্রাচীন ভারতের ইতিহাসের উপাদানের কথা বলি, আমরা সেখানে পাই প্রত্নতাত্ত্বিক উপাদান, সাহিত্যিক উপাদান। সেই তুলনায় মধ্যযুগের ইতিহাসের উপাদানগুলির সংখ্যা অনেকটা বেশি। তার তুলনায় আধুনিক ভারতের ইতিহাসের উপাদানগুলির সংখ্যা আরো বেশি। এই আধুনিক ভারতের ইতিহাসের উপাদান আলোচনা করতে গেলে অনেকগুলি উপাদান পাওয়া যায়। তার মধ্যে আলোচনার খাতিরে আমরা এই উপাদানকে চারটি ভাগে ভাগ করে থাকি। আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদানগুলির এক নম্বর প্রথম উপাদান হচ্ছে সরকারি নথিপত্র। সরকারি নথিপত্র বলতে সরকারের বিভিন্ন আদেশ, উদ্যোগ, পদক্ষেপ, প্রতিবেদন প্রভৃতিকে বোঝায়। সরকারি এই নথিপত্রগুলিকে সংরক্ষণ করে রাখার প্রচলন শুরু হয়েছিল মোগল আমলে এবং সেটি ব্রিটিশ আমলে অনেকটাই বেড়েছিল। ভারতে ব্রিটিশ আমলে এই সরকারি নথিগুলোকে একটি ঘরে বা একটি অফিসে সংরক্ষণ করে রাখা হতো। এই যে সরকারি নথিপত্র সংরক্ষণের গৃহ, সেটিকে বলা হয় মহাফেজখানা। ভারতের জাতীয় মহাফেজখানা রয়েছে নিউ দিল্লিতে। এছাড়াও আমরা কলকাতা, চেন্নাই, বোম্বাই বিভিন্ন জায়গায় আমরা এই সরকারি নথিপত্রের গৃহ অর্থাৎ মহাফেজখানা পেয়ে থাকি। তোমরা জানো 1933 খ্রিস্টাব্দ ভারতে ব্রিটিশ সরকার হান্টার কমিশন গঠন করে। সেই হান্টার কমিশনও একটি সরকারি নথিপত্রের মধ্যে পড়ে এবং এই হান্টার কমিশন থেকে আমরা তখনকার দিনের ভারতের শিক্ষা ব্যবস্থা, সংখ্যালঘুদের অবস্থা প্রভৃতি তথ্য পেয়ে থাকি। এরপরে আমরা যদি বলি 1860 খ্রিস্টাব্দের নীল কমিশনের কথা, সেটিও একটি সরকারি নথিপত্র এবং এই নীল কমিশনের রিপোর্ট থেকেও আমরা নীল চাষীদের উপরে নীলকর সাহেবদের অত্যাচারের বর্ণনা, এছাড়া নীল চাষ কিভাবে ভারতীয় অর্থনীতিকে আঘাত করেছিল সেই রিপোর্ট পেয়ে থাকি। এছাড়াও ব্রিটিশ আমলের বিভিন্ন পুলিশ বিভাগ, গোয়েন্দা বিভাগ প্রভৃতির যে রিপোর্টগুলো সেগুলো সরকারি নথিপত্রের মধ্যে পড়ে থাকে। এই গোয়েন্দা বিভাগের রিপোর্টের মধ্যে যেমন আছে নিক্সন রিপোর্ট, জেমস ক্যাম্বেল কার রিপোর্ট, সিডিশন কমিশন রিপোর্ট ইত্যাদি। এগুলো থেকেও তখনকার দিনের বা সমকালীন ব্রিটিশ ভারতের অবস্থার কথা জানা যায়। ছোট্ট উদাহরণ দিলে এই সরকারি নথিপত্র বোঝা অনেকটা সহজ হয়ে যাবে। ধরো 200 বছর আগে আমাদের বাংলায় একটি বড় মহামারী হয়েছিল। সেই মহামারীতে প্রচুর মানুষের মৃত্যু হয়েছিল, মানুষের আর্থিক ক্ষতি হয়েছিল। সেই মহামারীর কথা সরকারি নথিপত্রে থাকা উচিত কিনা? অবশ্যই থাকা উচিত। অবশ্যই সমকালীন আমরা যদি রিপোর্ট গুলো পেয়ে নিই, আমরা যদি সরকারি কাগজপত্র গুলো পেয়ে নিই, সেখান থেকে আমরা তখনকার অবস্থার কথা জানতে পারবো। এছাড়া সরকারি দপ্তর থেকে লেখা কোনো চিঠিপত্র যদি অন্য কোনো সরকারি দপ্তরের আধিকারিককে লেখা হয়ে থাকে, বা ধরো কোনো রাজনৈতিক নেতা বা কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি যদি সরকারকে, ব্রিটিশ সরকারকে কোনো চিঠি লিখে থাকেন, সেই চিঠি থেকেও আমরা তখনকার দিনের অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে থাকি। অতএব এই চিঠিপত্রটাও সরকারি নথিপত্রের অন্তর্ভুক্ত। যেমন ধরো মহাত্মা গান্ধী ব্রিটিশ সরকারকে 93 বা 93টি চিঠি লিখেছিলেন। একইভাবে ব্রিটিশ সরকার মহাত্মা গান্ধীকে 48টি চিঠি লিখেছিলেন। এই চিঠিপত্রগুলো থেকেও আমরা তখনকার দিনের কথা জানতে পারি। এগুলো সরকারি নথিপত্রের অন্তর্ভুক্ত। নেক্সট, আধুনিক ভারতের ইতিহাস চর্চার দ্বিতীয় গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে আত্মজীবনী ও স্মৃতিকথা। এই আত্মজীবনী এবং স্মৃতিকথা, আত্মজীবনী কাকে বলে? আত্মজীবনী অর্থাৎ কোনো ব্যক্তি তার নিজের জীবনের উপরে যদি কোনো গ্রন্থ লিখে দিয়ে থাকেন,
তবে তাকে বলা হচ্ছে আত্মজীবনী। স্মৃতিকথা অর্থাৎ যদি কোনো ব্যক্তি তার স্মৃতি মন্থন করে অর্থাৎ মনে রাখা বিষয়গুলোর উপরে বা তার অভিজ্ঞতার উপরে কোনো গ্রন্থ লিখে রাখেন, বা অন্য কেউ কোনো বিখ্যাত ব্যক্তির জীবনের অভিজ্ঞতাগুলো লিখে রাখেন বা স্মৃতির কথা লিখে রাখেন, সেগুলোকে বলা হচ্ছে স্মৃতিকথা। এই যে আত্মজীবনী এবং স্মৃতিকথা, এগুলো আমাদের আধুনিক ভারতের ইতিহাস চর্চার একটি গুরুত্বপূর্ণ উপাদান। আধুনিক ভারতের এই আত্মজীবনী ও স্মৃতিকথার মধ্যে উল্লেখযোগ্য হলো বিপিন চন্দ্র পালের লেখা ৭০ বৎসর, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জীবন স্মৃতি, সরলা দেবী চৌধুরানীর লেখা জীবনের ঝরা পাতা, মহাত্মা গান্ধীর লেখা দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, নেতাজি সুভাষ চন্দ্র বসুর লেখা অ্যান ইন্ডিয়ান পিলগ্রিম, জওহরলাল নেহরুর লেখা অ্যান অটোবায়োগ্রাফি, ডক্টর রাজেন্দ্র প্রসাদের লেখা অ্যান অটোবায়োগ্রাফি বা আত্মকথা, এগুলো সবই আত্মজীবনী বা স্মৃতিকথার অন্তর্ভুক্ত। এর মধ্যে থেকে তোমাদের ক্লাস 10 এর সিলেবাসের মধ্যে তিনটি রয়েছে। প্রথম যেটি, সেটি হচ্ছে বিপিন চন্দ্র পালের লেখা আত্মজীবনী ৭০ বৎসর। বিপিন চন্দ্র পালের লেখা এই ৭০ বৎসর কেবলমাত্র একটি আত্মজীবনী নয়, এছাড়াও এটি ছিল সমকালীন সামাজিক ও সাংস্কৃতিক জীবনের দর্পণ। এই আত্মজীবনী থেকে আমরা তৎকালীন ভারতের সামাজিক সাংস্কৃতিক জীবনের কথা জানতে পারি। এটি রচনা করেন ১৯২৬ খ্রিস্টাব্দে বিপিন চন্দ্র পাল যখন ৭০ বছর বয়সে পৌঁছান। সেই সময় তিনি ৭০ বছর বয়সে তার এই আত্মজীবনী রচনা করেন। তার এই আত্মজীবনী থেকে আমরা ১৮৫৮ থেকে ১৮৮০ খ্রিস্টাব্দ পর্যন্ত তার জীবন তথা অভিজ্ঞতার কথা জানতে পারি। বিপিন চন্দ্র পালের এই ৭০ বছর থেকে আমরা শ্রীহট্ট জেলার পৈল গ্রামের নানা ঘটনা, পুরনো কলকাতার কথা, ব্রাহ্ম সমাজের ইতিহাস, ধর্মভীরু বাঙালির জাতীয়তাবাদের দীক্ষা গ্রহণ প্রভৃতির কথা জানতে পারি। পরের আত্মজীবনটির নাম হচ্ছে জীবন স্মৃতি। এটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এই মূল্যবান রচনাটি প্রথম রামানন্দ চট্টোপাধ্যায়ের প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়। এরপর তা গ্রন্থ আকারে প্রকাশিত হয় ১৯১২ খ্রিস্টাব্দে। রবীন্দ্রনাথ ঠাকুরের এই আত্মজীবনী অর্থাৎ জীবন স্মৃতি থেকে আমরা ঠাকুরবাড়ির অন্দরমহলের ছবির তথা সমকালীন সমাজের কথা জানতে পারি। যে কাল পর্বকে ঘিরে জীবন স্মৃতি রচিত হয়েছিল তা ছিল বাঙালির জাতীয়তাবাদের উন্মেষ পর্ব। অর্থাৎ এই সময় ভারতীয়দের মধ্যে জাতীয়তাবোধের বিকাশ ঘটছিল। রবীন্দ্রনাথ ঠাকুর তার এই আত্মজীবনীতে স্বদেশী সহ বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে নিজের এবং ঠাকুর বাড়ির অন্যদের অংশগ্রহণের প্রত্যক্ষ অভিজ্ঞতার কথা লিখেছেন। পরের আত্মজীবনীটি হচ্ছে সরলা দেবী চৌধুরানীর লেখা জীবনের ঝরা পাতা। এই সরলা দেবী চৌধুরানী ছিলেন বাংলার নারী জাগরণের ইতিহাসে একটি উজ্জ্বলতম নক্ষত্র। সরলা দেবী চৌধুরানীর জন্ম হয়েছিল ১৮৭২ খ্রিস্টাব্দে এবং মৃত্যু হয় ১৯৪৫ খ্রিস্টাব্দে। তিনি তার এই আত্মজীবনীতে সমকালীন ভারতের কথা তথা নারীর জাগরণের কথা লিখেছেন। সরলা দেবী চৌধুরানী সহিংস বিপ্লবের মাধ্যমে স্বাধীনতা অর্জনকে সমর্থন করতেন এবং তিনি নিজেও এই ধরনের সংগ্রামের সঙ্গে যুক্ত ছিলেন। মহারাষ্ট্রের শিবাজী উৎসবের অনুকরণে তিনি বাংলায় প্রতাপাদিত্য উৎসব চালু করেন, যেটি হয়েছিল ১৯০৩ খ্রিস্টাব্দে। এছাড়া তিনি লক্ষ্মীর ভান্ডার গঠন করেন। পরবর্তীতে ১৯১১ খ্রিস্টাব্দে ভারত স্ত্রী মহামণ্ডল গঠন করেন। আধুনিক ভারতের ইতিহাস চর্চার ৩ নম্বর গুরুত্বপূর্ণ উপাদান, সেটি হচ্ছে চিঠিপত্র। এই চিঠিপত্র আধুনিক ভারতের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ উপাদান। তোমরা যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধ, যেটি তোমরা জানো ১৯৩৯ খ্রিস্টাব্দ শুরু হয়ে এবং ১৯৪৫ খ্রিস্টাব্দ পর্যন্ত চলে, এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রায় ১,৬০,০০,০০০ চিঠি আমেরিকাতেই লেখা হয়েছিল এবং সেগুলো বেশিরভাগই লিখেছিল কারা? সৈনিকেরা।
এই চিঠিপত্র থেকে আমরা সৈনিকদের মনের কথা তথা তাদের ইচ্ছা অনিচ্ছার কথা জানতে পারি। আমরা যদি ভারতের কথা বলি, 1928 খ্রিস্টাব্দে মুসৌরিতে থাকতো এক 10 বছরের মেয়ে ইন্দিরা। সে ইন্দিরাকে তার পিতা জওহরলাল নেহেরু চিঠি লিখেছিলেন এবং সেই চিঠিটি তার পরের বছর 1929 খ্রিস্টাব্দে গ্রন্থাকারে প্রকাশিত হয়, যার নাম লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার। এই 23টি চিঠিতে জওহরলাল নেহেরু বর্ণনা করেছেন পৃথিবীর উৎপত্তি, জীবজন্তুর আবির্ভাব, আদিম মানুষের বিবর্তন, সমাজ সভ্যতা, রাষ্ট্রের উদ্ভব, ধর্মীয় চেতনার উদ্ভব, রামায়ণ মহাভারতের যুগ সহ বিশ্ব ইতিহাসের নানা বিষয়। তিনি তার মেয়েকে সমস্ত বিষয়ে অবগত করার জন্য এই চিঠিগুলো লিখেছিলেন। এগুলো আধুনিক ভারতের ইতিহাস জানার একটি গুরুত্বপূর্ণ উপাদান। মুন্সি প্রেমচাঁদ পরবর্তীতে এই চিঠিগুলিকে হিন্দিতে পিতা কে পত্র পুত্রী কে নাম শিরোনামে অনুবাদ করেন। অতএব তোমরা বুঝতে পারছো যে এই চিঠিপত্র থেকেও আমরা সমকালীন সমাজের কথা তথা বাস্তব পরিস্থিতি আমরা জানতে পারি। নেক্সট, আধুনিক ভারতের ইতিহাস চর্চার চতুর্থ 4 নম্বর গুরুত্বপূর্ণ উপাদান, সেটি হচ্ছে সংবাদপত্র এবং সাময়িক পত্র। সংবাদপত্র তোমরা জানো প্রতিদিন যেটি বেরায়, সেটি কাগজে লেখা হতে পারে, অনলাইনে হতে পারে এই সংবাদপত্র, এবং যে সংবাদপত্রগুলো কিছুদিন পর পর অর্থাৎ সাপ্তাহিক, পাক্ষিক বা মাসিক, ষান্মাসিক, বাৎসরিক এই যে কিছুদিন পর পর বেরায় সেগুলোকে বলা হয় সাময়িক পত্র। এই সংবাদপত্র এবং সাময়িক পত্র আধুনিক ভারতের ইতিহাস জানার একটি গুরুত্বপূর্ণ উপাদান। ভারতের প্রথম সংবাদপত্র কবে? সেটি ছিল 1780 খ্রিস্টাব্দে জেমস অগাস্টাস হিকি এর সম্পাদিত, এবং সংবাদপত্রের নাম ছিল কি? বেঙ্গল গেজেট। এছাড়াও উল্লেখযোগ্য কিছু সংবাদপত্র তথা সাময়িক পত্রের নাম হচ্ছে মার্সম্যান সম্পাদিত দিগদর্শন ও সমাচার দর্পণ, রাজা রামমোহন রায় সম্পাদিত সংবাদপত্র সংবাদ কৌমুদী এবং মিরাট উল আকবর। নব্যবঙ্গ গোষ্ঠীর উদ্যোগে প্রকাশিত হয় জ্ঞানান্বেষণ, এনকুয়ারার, বেঙ্গল স্পেকটেটর। দেবেন্দ্রনাথ ঠাকুর সম্পাদিত তত্ত্ববোধিনী পত্রিকা, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় সম্পাদিত হিন্দু প্যাট্রিয়ট, কৃষ্ণ কুমার মিত্র সম্পাদিত সঞ্জীবনী, বিপিন চন্দ্র পাল সম্পাদিত ইয়ং ইন্ডিয়া ও ইন্ডিয়ান মিরর, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত বেঙ্গলি, বাল গঙ্গাধর তিলক সম্পাদিত কেশরী ও মারাঠা প্রভৃতি উল্লেখযোগ্য সংবাদপত্র এবং সাময়িক পত্র। এগুলো থেকেও আমরা তৎকালীন সময়ের ব্রিটিশ আমলের ভারতের কথা জানতে পারি। আজকের দিনে আমরা যদি বলি যা কিছু ঘটে সবই কিন্তু আমরা সংবাদপত্রের মধ্যে পেয়ে নিই। অতএব আজ থেকে আমরা যদি 150 বছর বা 200 বছর আগেকার এই সংবাদপত্রগুলো পেয়ে নিই, এই সংবাদপত্র থেকে আমরা তখনকার দিনের কথা জানতে পারি, বলতে পারবো তখন ব্রিটিশ ভারতের ভারতীয়দের অবস্থা কেমন ছিল। এই সংবাদপত্র এবং সাময়িক পত্রের মধ্যে দুটি সংবাদপত্র তথা সাময়িক পত্র তোমাদের সিলেবাসে রয়েছে। একটি হচ্ছে সাহিত্য সম্রাট, কাকে বলা হয়? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত বঙ্গদর্শন, যেটি প্রকাশিত হয়েছিল 1872 খ্রিস্টাব্দে। এটি ছিল একটি মাসিক পত্রিকা, অর্থাৎ প্রতি মাসে এই পত্রিকাটি বেরাতো। এই বঙ্গদর্শন, এই বঙ্গদর্শন থেকে আমরা সে সময়কার বাংলায় ইংরেজ সরকার ও জমিদারদের শাসন, অত্যাচার, সামাজিক পরিস্থিতি, সাধারণ মানুষের অবস্থা, সাহিত্য, রাজনীতি, দর্শন, বিজ্ঞান, ধর্মতত্ত্ব প্রভৃতির কথা জানতে পারি। এক কথায় 1872 থেকে 83 খ্রিস্টাব্দের মধ্যে বাংলার অবস্থার কথা যদি জানতে হয় তবে অবশ্যই এই বঙ্গদর্শনের সাহায্য নিতে হয়। এই বঙ্গদর্শন থেকে আমরা তখনকার দিনের বাংলার কথা জানতে পারি। পরের যেটি সংবাদপত্র তোমাদের সিলেবাসে রয়েছে সেটি ছিল একটি সাপ্তাহিক পত্রিকা, অর্থাৎ 7 দিন অন্তর অন্তর সেটি বেরাতো। সেটি ছিল দ্বারকানাথ বিদ্যাভূষণ সম্পাদিত সোমপ্রকাশ।
এটি প্রকাশিত হয়েছিল 1858 খ্রিস্টাব্দে। এই দ্বারকানাথ বিদ্যাভূষণের সম্প্রকাশ থেকে আমরা তৎকালীন সময়ের নীলকর সাহেবদের অত্যাচারে বাংলার কৃষকদের দুরবস্থা কিভাবে চরম পর্যায়ে পৌঁছেছিল, বিধবা বিবাহ প্রচলন ও স্ত্রী শিক্ষার প্রসারের বিষয়ে সমকালীন শিক্ষিত বাঙালি সমাজের চিন্তা ভাবনা কোন দিকে চালিত হচ্ছিল ইত্যাদি কথাগুলো জানতে পারি। এই যে সম্প্রকাশের বিরাট জনপ্রিয়তা, তারপরে কিছুদিনের জন্য বন্ধ হয়ে যাওয়া, আবার থেকে চালু হওয়া, এর মাধ্যমেও আমরা তৎকালীন বাংলার তথা ভারতের অবস্থা জানতে পারি। অতএব বলা যায় এই সংবাদপত্র বা সাময়িক পত্র হলো আধুনিক ভারতের ইতিহাস চর্চার একটি গুরুত্বপূর্ণ উপাদান। আরেকটি উপাদান আছে যেটি বর্তমান একটি অবশ্যম্ভাবী গুরুত্বপূর্ণ উপাদানে পরিণত হয়েছে, সেটি হচ্ছে ইন্টারনেট। আধুনিক যুগকে বলা হচ্ছে ইন্টারনেটের যুগ। ইন্টারনেট কি? কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট নির্ভর এই যে যোগাযোগ ব্যবস্থা, সেটিকে বলা হচ্ছে ইন্টারনেট। এই ইন্টারনেটেরও প্রচুর গুরুত্ব রয়েছে। ইতিহাসের তথ্য সংগ্রহের ক্ষেত্রে ইন্টারনেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তোমরা এই ইন্টারনেটের সাহায্যে খুব সহজেই প্রচুর ইনফরমেশন, প্রচুর তথ্য পেয়ে নিতে পারো। তোমরা এখনই ট্রাই করে দেখে নিতে পারো। জাস্ট তোমরা যদি গুগলে যাও, গুগলে গিয়ে যে কোনো তোমাদের প্রয়োজনীয় টপিক তোমরা যদি জানতে চাও, নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনী সম্বন্ধে, তোমাকে জাস্ট গুগলে সার্চ করতে হবে নেতাজি সুভাষচন্দ্র বোসের জীবনী। সঙ্গে সঙ্গে গুগলে তুমি পেয়ে নিবা, উইকিপিডিয়ায় তুমি যাবতীয় ইনফরমেশন পেয়ে নিবা। এছাড়াও তুমি যদি প্রাচীন ভারতের বা মধ্যযুগের ভারতের বা আধুনিক যুগের ভারতের যে কোনো ইনফরমেশন পেতে চাও, তুমি যদি ইউটিউবে যাও, ইউটিউবের মাধ্যমে প্রচুর ইনফরমেশন পেয়ে নিতে পারো। তোমার এই যে ক্লাসটি, তুমি যে ক্লাসটি দেখছো, তোমার ক্লাসটি কোথায় দেখছো? তুমি ইউটিউবে দেখছো, এবং ইউটিউবে এই ভিডিওটি বা তোমার এই ক্লাসটি দেখানোর ক্ষেত্রেও কিন্তু ইন্টারনেটের অবদান রয়েছে। অতএব বুঝতেই পারছো এখনকার যুগে ইন্টারনেটের কতটা ভূমিকা রয়েছে। এই ইন্টারনেটের বেশ কিছু সুবিধা রয়েছে। কি সুবিধা? সুবিধা হচ্ছে ইন্টারনেটের সহায়তায় অতি সহজে, স্বল্প ব্যয়ে, ঘরে বসে যাবতীয় তথ্য পেয়ে যাচ্ছ। অর্থাৎ খুব সহজেই মোবাইলে বা কম্পিউটারে, ল্যাপটপ বা ডেস্কটপেই তুমি যাবতীয় ইনফরমেশন পেয়ে নিচ্ছ। তোমাকে বাইরে যেতে হচ্ছে না, খরচ খুবই কম, এবং টাইপ করা মাত্রই নিমেষেই সেই ইনফরমেশনটা চলে আসছে। এখনকার যুগে এই ইন্টারনেটের প্রচুর সুবিধে, কিন্তু তার সঙ্গে সঙ্গে আবার কিছু অসুবিধাও আছে। তোমাকে সেই অসুবিধার কথাও মাথায় রাখতে হবে। এই ইন্টারনেটে পাওয়া তথ্য কতটা নির্ভরযোগ্য তা যাচাই করা দরকার। অনেক সময় বিভিন্ন ওয়েবসাইটে পৃথক ও পরস্পর বিরোধী তথ্য পাঠকদের সামনে বিভ্রান্তি সৃষ্টি করে। একই তথ্যের উপরে বিভিন্ন জন বিভিন্নভাবে ব্যাখ্যা করে থাকেন। এর ফলে ছাত্রছাত্রীদের মনে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। এছাড়া ইন্টারনেটে অনেকে ফেমাস হওয়ার জন্য, বিখ্যাত হওয়ার জন্য অনেক সময় প্রচুর মন গড়া তথ্য বা ভুল তথ্য আপলোড করে দেয়। অতএব ইন্টারনেটের অসুবিধাও রয়েছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে ইন্টারনেটের পাওয়া তথ্যকে অবশ্যই প্রথমে যাচাই করে নিতে হবে, যাচাই করার পরেই সেটিকে ব্যবহার করতে হবে। অতএব আজকের ক্লাসে তোমরা বুঝতে পারলে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদানগুলি হচ্ছে চারটি। প্রথম উপাদান সরকারি নথিপত্র, 2 নম্বর উপাদান আত্মজীবনী ও স্মৃতিকথা, 3 নম্বর উপাদান চিঠিপত্র, 4 নম্বর উপাদান সংবাদপত্র ও সাময়িক পত্র। এবার তোমাদের সিলেবাসে আত্মজীবনের মধ্যে ছিল বিপিন চন্দ্র পালের লেখা 70 বৎসর, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জীবন স্মৃতি, এবং সরলা দেবী চৌধুরানীর লেখা জীবনের ঝরা পাতা। আর এই সংবাদপত্র বা সাময়িক পত্রের মধ্যে ছিল দুটো সংবাদপত্র, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদিত বঙ্গদর্শন এবং দ্বারকানাথ বিদ্যাভূষণের সম্পাদিত সম্প্রকাশ। এছাড়াও আমরা আধুনিক উপাদান অর্থাৎ ইন্টারনেটের সুবিধা অসুবিধাগুলো সম্বন্ধে জানলাম। এই গেল তোমাদের প্রথম অধ্যায়ের অর্থাৎ ইতিহাসের ধারণার সম্পূর্ণ ক্লাস। আশা করছি খুব সহজেই তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।